তুতেনখামেনের দ্বিতীয় পত্র, এটি সপ্তম পর্ব। আজকে 14 জুন 2025। ষষ্ঠ পর্বে প্রযুক্তিগত গন্ডগোলের জন্য ষষ্ঠ পর্ব পুরোটি শেষ করা যায়নি। 6 মিনিট যাওয়ার পরেই আপনারা কোনো শব্দ আর সেখান থেকে শুনতে পাননি। সুতরাং সপ্তম পর্বে আমি সেই জায়গা যেখানে যার পর থেকে আপনারা শুনতে পাননি সেখান থেকে আমি গল্পটি শুরু করব। আপনারা দরকার হলে ষষ্ঠ পর্বটি আরেকবার শুনে নিন, তাহলেই বুঝতে পারবেন আমি কি বলতে চাইছি। আর এই সপ্তম পর্ব শুনতে হলে এবং বুঝতে হলে আপনাদের ষষ্ঠ পর্বটি শুনতেই হবে। আচ্ছা, শুরু করছি সপ্তম পর্ব। গায়ত্রী এখন অত্যন্ত প্রভাবশালী মহিলাও বটে। মিশরে ভারতীয় দূতাবাসে কর্মরত। একটি কেসের ব্যাপারে মিশরীয় পুলিশের প্রতিনিধির সাথে সে ভারতে এসেছে আজ প্রায় 5 বছর পর। তার কাজ মিশরীয় পুলিশ ভদ্রলোকের কথাকে বাংলায় অথবা হিন্দিতে অনুবাদ করে দেওয়া, যাতে ভারতীয় কর্তা ব্যক্তিরা তার সাথে কথোপকথন চালাতে পারে। কারণ এই ভদ্রলোক হিন্দিও জানেন না, বাংলা তো জানেনই না, এবং ইংলিশেও খুব একটা পটু নয়। তাই এখানে গায়ত্রীর উপস্থিতি এই মিশরীয় পুলিশ যে স্বার্থে ভারতবর্ষে পদার্পণ করেছেন তার সম্পূর্ণতায় গায়ত্রীর উপস্থিতি অত্যন্ত জরুরি। শোন, আমি তোর বেশি সময় নেব না। ইনি কটা কথা জিজ্ঞেস করতে বলেছেন সেটাই বলছি। মিশরের কায়রো মিউজিয়ামে একটা চুরি হয়েছে। গভীর রাতে কোনো একজন একটি দুষ্প্রাপ্য ঐতিহাসিক সামগ্রী নিয়ে পালিয়েছে। কোনো একজন বলছি, কারণ সেজন মনুষ্য না অন্য কিছু তা এখন অব্দি বোঝা যায়। হ্যাঁ, এ ব্যাপারটা আমি জানি। গায়ত্রীকে আটকে দিয়ে মিস্টার রায় যে এই ব্যাপারে সম্পূর্ণভাবে অবহিত সেটা গায়ত্রীকে বুঝিয়ে দিলেন। ও, তাহলে তুই সবকিছু জানিস, কিন্তু এটা হয়তো জানিস না যে সেই চুরি যাওয়া বস্তুটিতে ভারতে আনা হয়েছে। মিশরীয় পুলিশ তাদের খুফিয়া নেটওয়ার্ক থেকে এ খবরটা পেয়েছে। এতটুকু বলে গায়ত্রী মিস্টার রয়ের দিকে তাকিয়ে মুচকি হাসল। সে হাসিতে তার রয়ের প্রতি দয়া ও রয়কে যেন একটু ছোট্ট দেখানোর প্রচেষ্টা চোখে পড়ল। এ এখন একই আছে, সেই দাম্ভিকতা, সবজনতার স্বভাব। রয় মনে মনে এ কথা ভেবে অত্যন্ত শান্তভাবেই উত্তর দিলে, না, এ কথা জানি না, কিন্তু এটাও বুঝি না যে এই পুরো ব্যাপারটা নাকি অত্যন্ত কনফিডেন্সিয়াল। অন্তত আমাকে উপর মহল থেকে তাই বলা হয়েছিল। কিন্তু আমি তো একজন সামান্য রিপোর্টারের থেকে এ খবরটি পেয়ে গেছি তোর আসার আগেই। বস্তুটি ভারতে এসেছে সেটা জানতাম না, কিন্তু কোনো একটি মিশরীয় বস্তু যে কয়েকদিন আগেই আহ ভারতবর্ষে এসছে এবং তার জন্য তিনজন মনুষ্য খুন হয়েছে, সেটা বোধহয় আবার তোরা জানিস না। এখন এই বস্তু যে সেই বস্তু সেটা বলতে পারবো না, কিন্তু কোনো একটি বস্তু যার সাথে ইজিপ্টের সম্পর্ক আছে তার জন্য এই তিনজন বেচারি মারা গেছে। বিজ্ঞের মতো রয় স্যার গায়ত্রীর সেই অবজ্ঞাসূচক হাসির জবাব দিলেন। ব্যাপারটা চুপচাপ হজম করলো গায়ত্রী।
এতক্ষণ ইজিপশীয় পুলিশ অফিসার চুপচাপ ওদের কথা শুনছিলেন। এবারে গায়ত্রীকে তিনি ডেকে নিলেন এবং গায়ত্রীও আহ, তার ভুলটা বুঝতে পেরে সেই ইজিপশীয় পুলিশ অফিসারের সাথে মিস্টার রয়ের পরিচয় করিয়ে দিলেন। গায়ত্রীর মুখে এত সাবলীল ভাবে ইজিপশীয় শুনে রয় স্যার সত্যি মুগ্ধ হলেন। মেয়েটা তার স্বপ্নে সফল, কিন্তু এই সফলতার পিছনে তার অনেক পরিশ্রম আছে। যেমন এই ভাষা শেখা, আর এত সুন্দরভাবে সেই ভাষাকে বলে দেওয়া, এটাও কিন্তু যে সে বিষয় নয়। এর জন্য যথেষ্ট পরিশ্রম গায়ত্রীকে করতে হয়েছে। শোন, উনি বলছেন যে এই 3 খুনের তদন্তে সম্বন্ধে কিছু জানা যাবে কি? মানে খুনিকে, এখন তদন্ত কোন পর্যায়ে আছে, আর কতদিন লাগবে এই তদন্তকে শেষ করতে। তদুপরি ওই পান্থশালায় কি একবার যাওয়া যাবে? এইসব ব্যাপার যদি তুই একটু খুলে বলিস। অবশ্যই বলছি, রয় স্যার জবাব দিলেন চকিতে। কিন্তু মনে মনে ভাবলেন যে কি বলা যায়। তদন্ত কিছুই এগোয়নি, শুধু 2বার সাইট ভিজিট হয়েছে, আর একটা সূত্র পেয়ে কিছু জায়গায় খানা তল্লাশি চালানো হয়েছে। তারপর তো আর কিছুই এগোয়নি। এটা বললে তো গায়ত্রী তাকে ফু মেরে উড়িয়ে দেবে, যেমন গাছ থেকে পড়া শুকনো পাতা প্রবল হাওয়ার মুখে পড়ে কোথায় যেন হারিয়ে যায়। একটু গুছিয়ে নিয়ে রয় স্যার বললেন, তদন্ত তো এখনো চলছে, সবটা তো জানানো যাবে না। তবে তোদের আমি পান্থশালায় নিয়ে যেতে পারি এবং সেখানে যে মৃতদেহগুলি, যেখানে মৃতদেহগুলি পাওয়া গেছিল সেটাও দেখাতে পারি। বুঝতে পেরেছি, ঠিক আছে, তবে সেখানেই নিয়ে চল, বলে গায়ত্রী আবার একটা মুচকি হাসি দিল, যা দেখে রয় স্যারের গা থেকে মাথা অব্দি আগুনে জ্বলে গেল। সে বুঝলো যে তার অপদার্থতার কথা গায়ত্রী ধরে ফেলেছে। অন্ধকার রাত, আকাশ ছেয়ে আছে মেঘে। হঠাৎ বাইকের শব্দ, পাহাড়ের নিঃশব্দতা খান খান করে দিয়ে একটি বাইক এসে দাঁড়ালো একটা কুঁড়ে ঘরের সামনে। জায়গাটা ঘন জঙ্গলের মধ্যে, চিলাপাতার কাছেই, চারদিকে বনাঞ্চল, মাঝখান দিয়ে রাজপথ চলে গেছে। এই রাজপথ থেকে ডান দিকে ছোট ছোট পথ তৈরি হয়েছে মানুষের হাঁটা চলার দ্বারা। সেই পথের ধারে, এই কিলোমিটার 3 ভেতরে, একটি কুঁড়ে ঘরের অবস্থান। যে কুঁড়ে ঘরের সামনে বাইকটি এসে দাঁড়ালো, সেই কুঁড়ে ঘরের ভেতরে একটা হারিকেন জ্বলছে। এই জায়গাটির নাম জঙ্গলের মধ্যে হলেও লোকালরা, মানে আদিবাসীরা, এর নাম দিয়েছে গুন্টুর। আশেপাশে যদিও তেমন একটা জনবসতি নেই, শুধু এই এই কুঁড়ে ঘরটিই আছে। আসলে বন বিভাগ এটা বানিয়েছিল, তারপর কোনো একটা কারণে এটা তারা পরিত্যাগ করে। এখন পরিত্যক্ত কুঁড়ে ঘরে কে বা কারা হারিকেন জ্বালিয়ে রেখেছে তা জানি না। আবার বাইকারও কেন এই কুঁড়ে ঘরের সামনেই এসে দাঁড়ালো তাও বলতে পারছি না। কিন্তু বাইক বাইক আরোহী কুঁড়ে ঘরের সামনে এসে কি করলো সেটাই জানাচ্ছি। সে একটা হিন্দি গানের কলি বেসুরো গলায় গাইতে লাগলো, এবং সেটা 2 মিনিট ধরে গাওয়ার পর কুঁড়ে ঘরের দরজা খুলে গেল। বাইক আরোহী বাইকটাকে জঙ্গলের মধ্যে ঢুকিয়ে দিয়ে কুঁড়ে ঘরের মধ্যে ঢুকে গেল, আর অমনি কুঁড়ে ঘরের হারিকেনটাও নিভে গেল। কই, আমাদেরটা কোথায়? এই নাও, ধরো আমারটা, এই নাও তোমারটা, আমরা চললাম, তুমি তো কাল রাতে বেরোবে, তাই তো? হ্যাঁ, একটু সাবধানে থেকো, কদিন ধরে একটা বুনো দাঁতাল হাতি এদিকটাতে বড় উৎপাত করছে, 2-3 জনকে মেরেওছে। তাই খুব দরকার না পড়লে বাইরে যেও না। হাতি তোমায় না দেখলে কিছু করবে না।
এই কুড়িঘাটটার মধ্যেই রাত্রি কাটিয়ে দিও। রান্না করা খাবার রাখা আছে হটপটে, সুতরাং নষ্ট হবে না। বাথরুম পেলে কুড়ে ঘরের পেছন দিকটায় করে নিও। আমরা আসি। ঠিক আছে। কুড়ে ঘরের দরজা আবার খুললো। দুইজন লোক, দেখতে অনেকটা চা বাগানের শ্রমিকের মতো, হাতে একটা ব্যাগ নিয়ে হেলতে দুলতে চলে গেল গহন বনের ভেতরে। সেখান থেকে তারা বার করলো একটি বাইক। সেই বাইক নিয়ে অন্য একটা হাঁটা পথে তারা চলে গেল তাদের গন্তব্যের উদ্দেশ্যে। এই বলে আমি এই সপ্তম পর্ব শেষ করলাম। আশা করি আপনাদের ভাল লেগেছে এই পর্বের গল্পটি। যদি জানতে চান যে কে গেল, কেই বা কুড়ে ঘরে রইল, এরপরে এই গল্পের কি হবে, তবে অষ্টম পর্ব, যেটা আশা করি পরের সপ্তাহে একই সময় আমি পাঠ করব, সেই অষ্টম পর্বের সময় আপনারা দয়া করে আমার সাথে আসবেন, শুনবেন গল্পটি। আর সপ্তম পর্বের আগের যে পর্বগুলো, মানে ষষ্ঠ পর্ব, পঞ্চম পর্ব, চতুর্থ পর্ব, সেগুলো যদি শুনতে চান তাহলে এই পডকাস্টেরই আগের এপিসোডগুলো আপনারা শুনে নিন। আর এই পর্বটি যদি ভাল লাগে তাহলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং অবশ্যই শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবদের সাথে। এই বলে আজকের মতো আমি পডকাস্টটিকে শেষ করলাম। ধন্যবাদ, ভালো থাকুন।